প্রথমে আমি আমার ক্লাসের ডিটেলসটা একটু সাজিয়ে নিচ্ছি। এটা তো আর আপনাদের করা লাগবে না, এটা আমি আমার ক্লাস 7। এখানে আমাদের প্রথম শর্ত একটা ডিরেক্টরি বানাবো, ওয়েবসাইট। এটা অন্য নাম যা খুশি তাই আপনি দিতে পারবেন। আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ ফাইল, মোস্ট ইম্পর্ট্যান্ট যেটা সেটা হচ্ছে index.html। আর একটা হচ্ছে সেই সাথে আমাদের আরও একটা ফাইল আজকে থেকে লাগছে, সেটা কি? স্টাইল CSS। দুইটা ফাইল। আর আমাদের আর কি লাগতে পারে? ইমেজ লাগতে পারে, তাই তো? এটা তো ফোল্ডার, এটা আমরা জানি। আপাতত এই তিনটা থাকলো। এখন আমি এটাকে এবং এটাকে দুইটাকে রান করব। দেখুন আমি দুইভাবে রান করতে পারি, এই দুইটাকে এবং এটাকে দুইটাকে মার্ক করেও করতে পারি, এডিট উইথ নোটপ্যাড প্লাস প্লাস। আর আপনি যদি বলেন যে না, দুইটাতে না, আপনি একটা একটা করে করবেন, তাহলে তাও করতে পারবেন। দেখুন আমি একটা একটা করে করি। প্রথমে index.html এটাকে ওপেন করে নিলাম। তারপরে আমার index.html চলে আসছে এখানে, তাই না? তো চলে আসার পরে এখানে আমি Ctrl+O প্রেস করব। Ctrl+O প্রেস করলে আমাকে সেই ডিরেক্টরি ড্রাইভটা আবার দেখাবে। দেখুন এই যে এখান থেকে স্টাইলটাকে সিলেক্ট করে ওপেন, দেখুন হয়ে গেছে, দুইটাই হয়ে গেছে না? স্যার রেকর্ডিং কি চালু করছেন? হ্যাঁ, চালু করেছি। এখন থেকে মুভ টু আদার ভিউ, এই তো মুভ টু আদার ভিউ চলে গেল এদিকে। তাহলে শুরু করি। আমাদের প্রথম লাগবে হচ্ছে HTML5 এর স্ট্রাকচার। HTML5 চলে আসলো। এখানে আমরা শিখছি আজকে থেকে CSS পার্ট। কে যেন আসছে? CSS পার্ট শুরু করেছি। আর এখন টাইটেলের নিচে লিঙ্ক করাবো কাকে? লিঙ্ক CSS নাকি? কিভাবে করছি গতকালকে? লেস দেন গ্রেটার দেন, LINK লিঙ্ক, তারপর HREF হাই রেফারেন্স সমান ডাবল কোটেশন স্টাইল ডট CSS, তারপরে কি আবার রিলেশন REL রিলেশন ডাবল কোটেশন, এখানে কি বলে দেবো? STYLE স্টাইল শিট, SHWT স্টাইল শিট। ওকে, এই হচ্ছে Ctrl+S। আমাদের কি হয়ে গেল? লিঙ্ক করানো হয়ে গেছে। কিভাবে বুঝবো যে আমার লিঙ্ক করানো হয়ে গেছে? Ctrl+S। এখানে আপনি যে কোনো একটা লেখাকে লিখে Ctrl+S করেন, সেভ। এখন আপনি যদি এটাকে নোটপ্যাড প্লাস প্লাস দিয়ে রান করেন, Ctrl+S প্রেস করে এখানে আসলাম, ভিউ পেজ সোর্স করলে দেখুন এখানে আমার style.css আছে। আমি যদি এই style.css এ ক্লিক করি, দেখুন এই যে style.css এর ভিতরে লেখাটা লিখেছি সেটা এখানে আসতেছে, দেখা যাচ্ছে। তার মানে এর দ্বারা আমি বুঝতে পারছি যে আমার কি হয়েছে, আমার CSS কাজ করতেছে, তাই তো? তাই না? তাহলে আমরা এটাকে এমনি জাস্ট দিয়েছিলাম, আমি এটাকে কেটে দিচ্ছি। এখন এটা ছাড়াও এই যে রিলেশন, এইভাবে দিয়ে এত কিছু লিখে কোডিং করে একটা লিঙ্ক করাতে হলো, এমন কি কোনো উপায় নেই যেখানে কোডিং করা ছাড়াই আপনি করতে পারবেন, লিঙ্ক করাতে পারবেন? এরকম কোনো উপায় আছে কি না? প্রশ্ন আসে না? তো চলুন আমি খুব সহজে করি। আজকে থেকে আমরা এইভাবে আর করব না। আপনি প্রথমে লিখবেন ঠিক এই যে HTML5 এর স্ট্রাকচারটা যেভাবে নিয়ে আসছেন ঠিক সেভাবে, LINK লিঙ্ক কোলন CSS এইটুক লিখে Ctrl+E প্রেস করেন, দেখেন চলে আসছে। সেই সাথে আরও অনেক কিছু আসছে, এগুলো প্রত্যেকটার ব্যবহার আছে, এগুলো আমি পরে আপনাদেরকে আলোচনা করে দেব। রিল স্টাইল শিট, টাইপ, টেক্সট অ্যান্ড CSS, হাই রেফারেন্স স্টাইল শিট, মিডিয়া ওয়াল, যত প্রকার মিডিয়া ফাইল আছে সব, এগুলো আমি আলোচনা করে দেব। তবে এইভাবে আপনি আনতে পারেন এক কথায়, ঠিক আছে? কিভাবে আনলাম আবার দেখাচ্ছি। LINK লিঙ্ক কোলন CSS Ctrl+E, দেখুন চলে আসে, Ctrl+S, লিঙ্ক শেষ। এর চেয়েও সহজ কিছু আছে কি? খুব বেশি কঠিন? আশা করি খুব বেশি কঠিন না। তাহলে চলুন আমরা শুরু করি আজকে। প্রথমে আমি একটা H1 ট্যাগ নিব, H1 Ctrl+E। এখানে আপনি বলে দেন ওয়েলকাম টু মাই
ওয়েবসাইট। ওকে, ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, কন্ট্রোল এস, রিলোড দেন, H1 ট্যাগ চলে আসে। এটাকে যদি আমি ধরতে চাই তাহলে কিভাবে ধরবো? সাইজ করতে চাই বা স্টাইল করতে চাই, সিএসএস স্টাইলের নিয়মই হচ্ছে ধরা এবং সাইজ করা। প্রথমে ধরো, তারপর সাইজ করো। তাহলে ধরুন, কাকে ধরবেন? H1টাকে ধরবেন। H1 সেকেন্ড উইকেট শুরু শেষ। এখানে জি, মাঝখানে আনতে চাই টেক্সট লাইন, মাঝখানে আনতে চাই টেক্সট লাইন কোলন কি সেন্টার, সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। কন্ট্রোল এস, সেভ করে নিলাম, রিলোড, মাঝখানে চলে আসছে। আমি লেখাটাকে বড় করতে চাই, গতকালকে শিখেছিলাম। এটার নিচেই কি হবে? ফন্ট সাইজ, কোলন সেমিকোলন, মাঝখানে কি হবে? কত পিক্সেল দিবেন আপনি? দেন 100 পিক্সেল। কন্ট্রোল এস, এই তো বড় হয়ে গেছে, তাই না? এটার কালার চেঞ্জ করতে চাই। এটা কি করতে চাই? কালারটা চেঞ্জ করতে চাচ্ছি। তাহলে কি হবে? সিএসএস কালার, রেড বা অন্য যে কোনো কালার, যেটা খুশি সেটা দিতে পারবেন। আজকে থেকে আমাদের মজার ক্লাস শুরু। দেখুন তো কালার হয়েছে। ওয়েলকাম টু মাই ওয়েবসাইট, লেখাটা চলে আসছে। ওকে, এখন এখানে আমরা আরও অনেক কিছু শিখেছিলাম। আমরা ফন্ট ওয়েট বোল্ড শিখেছিলাম, ফন্ট স্টাইল ইটালিক শিখেছিলাম, টেক্সট ডেকোরেশন আন্ডারলাইন শিখেছিলাম, তারপর টেক্সট ট্রান্সফর্ম, আপার কেস, লোয়ার কেস, ক্যাপিটালাইজ, এগুলো আমরা গতকালকে শিখেছিলাম, তাই না? এগুলো আমাদের ছোটোকালের পড়া, বাচ্চাকালের পড়া, সরাই এবিসিডির মতো। তো আমরা একটু ভিন্ন দিকে যাচ্ছি। সেটা হচ্ছে যে একই সাথে, হ্যাঁ, এখানে একই সাথে যদি দুইটা ট্যাগ থাকে, সাপোজ এখানে একটা পি ট্যাগও থাকলো, পি ট্যাগ, হ্যাঁ, এখানে একটা পি ট্যাগের ভিতরে আমার কিছু লেখা লাগবে। তো আমি কিছু লেখা নিয়ে আসি এখান থেকে। এই এক্সটেনশনটা আমি আপনাদেরকে দিব কিভাবে একটা ছোটো লেখাকে আপনি নিয়ে আসতে পারেন। কন্ট্রোল এস প্রেস করে সেভ করে নিলাম, এখানে এসে রিলোড দিয়ে নিলাম। সরি, আমার লেখা চলে আসলো। আর একটু বাড়ান, লেখাটাকে একটু বড় করে নিলাম। হ্যাঁ, এই তো, এই হচ্ছে আমাদের লেখা। সবাই দেখতে পাচ্ছেন তো নাকি? ওকে, মাইক্রোফোন মিউট করে ফেলুন একটু দয়া করে। কথা বলা শেষ হয়ে যাওয়ার সাথে সাথে মাইক্রোফোন মিউট করে রাখবেন, তাহলে যে আজে বাজে সাউন্ড আসে। এখন এই লেখাটাকে আপনি সাইজ করতে চান, তাহলে কি করবেন? পি ট্যাগ, তোমাকে বলছি পি ট্যাগ, তোমাকে বলছি তোমার টেক্সট লাইন, TEXT, টেক্সট লাইন কি হবে? টেক্সট লাইন দিলাম জাস্টিফাই, টেক্সট লাইন জাস্টিফাই। দেখুন একদম সুন্দর হয়ে মিল হয়ে সবাই বসে পড়লো। তারপরে এটার একটা ফন্ট সাইজ আপনি দিয়ে দেন। ফন্ট সাইজটা দেখতে খুবই ছোটো লাগছে। ফন্ট সাইজ হচ্ছে আপনার 25 পিক্সেল। এখনও আমরা প্রাইমারি লেভেলে আছি, খুব বেশি কঠিন কিছুতে যাইনি। এ হচ্ছে আমাদের 25 পিক্সেল টেক্সট পি ট্যাগ। এখন কথা হচ্ছে, আমরা যদি অনেক সময় H1 ট্যাগ এবং পি ট্যাগ একই সাথে আসে, এখন দুইটা ট্যাগকে যদি একই সাথে ধরতে চাই, এখানে দুইটা ট্যাগ আছে না, H1 এবং পি ট্যাগ, তাহলে দুইটা ট্যাগকে যদি একই সাথে ধরে একই কথা বলতে চাই, তাহলে কিভাবে করব? প্রশ্ন থাকতে পারে না যে আমি দুইটা ট্যাগকে একই সাথে ধরতে চাই এবং একই কালার, একই ডিজাইন দিতে চাই, চাই কি না? এটা কিভাবে করতে পারি? এটা যদি আপনি করতে চান তাহলে সরাসরি H1 ট্যাগ কমা পি ট্যাগ দিয়ে আপনি এটা করতে পারবেন। আপনি যদি এখানে এটাকে কেটে দেন, সাপোজ এইটার মতো করে সরাসরি এখানে দুইটাকে একসাথে ধরবো, কমা দিয়ে স্পেস কমা স্পেস পি, মানে H1 ট্যাগ এবং পি ট্যাগ দুইটাকে একসাথে ধরি। দেখুন সবাই একই রকম ডিজাইন পাবে। এখন দেখছেন সবাই একই রকম পেয়েছে না? তার মানে এখন আমরা শিখলাম যে দুইটা ট্যাগ একই সাথে কিভাবে ধরা যায়। আমি তো ওখানে দুইটা ট্যাগ কখনোই একসাথে আমাদের এইরকম করে ধরতে হবে না, কিন্তু তারপরেও আমরা শিখে ফেললাম। তারপরে এখন এখানে পি ট্যাগ তো আছে, আমি আবার আগের জায়গায় ফেরত যাচ্ছি, কন্ট্রোল এস, এখানেও রিলোড দেন। এখন আমি চাই এই রেড, এটার একটা ব্যাকগ্রাউন্ড কালার আসবে, পিছনে একটা কালার থাকবে, এটা তো লেখার কালার, তাই না? তো এই H1 ট্যাগের পিছনে একটি কালার থাকবে, এটা আমরা কিভাবে দেব? এটার জন্য আমাদের পিছনে একটা কালার দিতে হবে। আমরা সবাই জানি সিএসএস মানে প্রপার্টি, ধরতে হবে, সাইজ করতে হবে। ধরা তো আমাদের আছে H1 কে, এটাকে আমি
কালার দিতে চাই পিছনের কালার। পিছনের কালারের ইংরেজি কি? ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার, BACK, ব্যাকগ্রাউন্ড, GROUND, ব্যাকগ্রাউন্ড কালার। ব্যাকগ্রাউন্ড কালার আপনি কি কালার চাচ্ছেন পিছনে? আমি চাচ্ছি গ্রিন। কন্ট্রোল এস। দেখুন এইটার পিছনের কালারটা এখন গ্রিন হয়ে যাবে। গ্রিন হয়েছে। জি স্যার। আমি এই লেখাটার একটা ভিন্ন কালার দিব এবং এটারও ব্যাকগ্রাউন্ড কালার দিব। তাহলে কিভাবে দিব? এই লেখাটাকে, পি ট্যাগটাকে, আমার তো এখানে পি ট্যাগ পিটের ভিতরে স্যার ব্যাকগ্রাউন্ড কালার লিখতে হবে। ব্যাকগ্রাউন্ড কালার আর এমনি একটা কালার হবে, পি ট্যাগের কালারটা দেওয়া ধরাই আছে, তাই এখানে আমাকে আলাদাভাবে ধরতে হচ্ছে না, তাই না? তো পিছনের কালারটা ব্যাকগ্রাউন্ড কালার, আমি এটাকে দিতে চাচ্ছি সাপোজ ব্লু। ঠিক আছে, ব্লু। কন্ট্রোল এস। দেখুন এটার ব্যাকগ্রাউন্ড কালারটা ব্লু হয়ে গেল। এখন আপনি যদি ব্যাকগ্রাউন্ড কালার তো ব্লু করছেন, এই যে লেখা যেটা পিটেকের, এইটাকে যদি আমি অন্য কোনো কালার করতে চাই, সাপোজ সাদা কালার করতে চাই, তাহলে কি করতে পারি? আমি অবশ্যই প্রপার্টি ব্যবহার করতে হবে। তাহলে শুধুমাত্র কালার ব্যবহার করতে হবে, তাহলে লেখাটা কি হয়ে যাবে? সেই কালারে পরিণত হবে, যে কালারটা আমি এখানে বলে দেব। তো চলুন বলে দিচ্ছি। এখানে কালার হবে আপনার হোয়াইট। দেখুন তো এখন এই কালো লেখাটা সাদা হয়ে যায় কিনা। সাদা হয়েছে। জি স্যার। জি স্যার। খুব বেশি কঠিন না স্যার। আমি এই পুরো সাদা পিছনের যে সাদা লেখাটা আছে এটারও একটা কালার দিতে চাই, তাহলে কি করব বলেন? পিছনের যে লেখাটা আছে, পিছনের এই যে লেখার পিছনে যত কালার, যে সাদা সাদা দেখা যাচ্ছে, এটাকে যদি আমি কোনো কালার করতে চাই, এটাকে আমি ব্ল্যাক কালার করতে চাচ্ছি, কিভাবে করতে পারি? তাকে ধরলে হবে। এটা কোনটা জানেন? এই যে পিছনের যে কালারটা দেখা যাচ্ছে, এই যে সাদা, এই যে সাদা, এই যে সাদা, এটা হচ্ছে আমাদের বডি ট্যাগ। এই যে দেখুন একটা বডি আছে না, আমরা বডির ভিতরে H1P ট্যাগ বসিয়েছি, দেখতে পাচ্ছেন? জি স্যার। ঠিক এই বডি ট্যাগটা হচ্ছে এই অংশটুকু, এই যে সাদা যে অংশটুকু দেখা যাচ্ছে, এটাকে বলা হচ্ছে বডি, ওয়েবসাইটের বডি। তো আমরা যদি এখানে বডি ট্যাগটাকে ধরি, বডি ট্যাগটাকে ধরি BODY, বডি ট্যাগটাকে ধরলেই তো আমরা সাইজ করতে পারবো, তাই তো? BAC, ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ড কালার দিচ্ছি ব্ল্যাক। ব্যাকগ্রাউন্ড কালার কি হবে? ব্ল্যাক। দেখেন তো ব্ল্যাক হয়েছে। জি স্যার। খুব বেশি কঠিন না স্যার। এখন একটু মজার জিনিস শিখি, একটা মজার জিনিস শিখি এখন, তাই না? চলুন আমরা একটা মজার জিনিস শিখি। পুরোটাকে কেটে দিলাম। এখানে আমরা আজকে এখন কয়টা প্রপার্টি শিখলাম? একটা না দুইটা, শুধু ব্যাকগ্রাউন্ড কালার শিখেছি আর বডি ট্যাগটাকে ধরে কাজ করা শিখেছি, তাই তো? ওকে, একই সাথে দুইটা ট্যাগকে ধরেও আমরা কাজ করা শিখেছি। এখন আমি এখানে যে কোনো একটা লেখা নিতে চাচ্ছি, সাপোজ একটা H1 ট্যাগ নিলাম। H1 ট্যাগের ভিতরে দিচ্ছি উই আর ব্যাচ, সব বড় হাতে দিব, ARE, উই আর ব্যাচ, BATCH, উই আর ব্যাচ, CHANDPUR, চাতুর বানান ঠিক আছে না? রিলোড আসছে। উই আর ব্যাচ চাঁদপুর। আপনার স্ক্রিন ছোট হয়ে গেছে স্যার। আমার স্ক্রিন ছোট হয়ে গেছে। অন্য কেউ স্ক্রিন শেয়ার দিয়েছিল ভুলে। জি জি স্যার, অন্য কেউ শেয়ার দিয়েছিল। ওকে, আপনারা আমার স্ক্রিনটাকে বুকমার্ক করে রাখবেন। কিভাবে বুকমার্ক করবেন জানেন? স্যার জানি। চেক আউট করে রাখবেন। এই যে আমার স্ক্রিনের উপরে নিয়ে গেলে দেখুন যদি পিন করে রাখা যায়, পিন টু স্ক্রিন, এই যে এখানে নিলেই পিন টু স্ক্রিন, এখানে নিলে পিন টু স্ক্রিন, পিন টু স্ক্রিনে ক্লিক করে রাখবেন, তাহলে দেখবেন শুধু আমারটাই দেখবেন আর কারোরটা দেখবেন না। বুঝতে পারছেন? এরকমটা করে রাখবেন। উই আর ব্যাচ চাঁদপুর, তাহলে আমার লেখাটা চলে আসছে। মাইক্রোফোন মিউট প্লিজ, মাইক্রোফোন মিউট। লেখা আসছে উই আর ব্যাচ চাঁদপুর। তো আমি এটাকে মাঝখানে আনতে চাই, তাহলে কি করব? H1 ট্যাগটাকে ধরবো, ধরে বলবো টেক্সট লাইন, ENTER, টেক্সট লাইন সেন্টার। লেখাটা মাঝখানে আসলো এবং এই লেখাটাকে একটু বড় করতে চাচ্ছি। ফন্ট সাইজ
ধরুন 100 পিক্সেল। এইটুক লেখা আপাতত থাকলো। এখন আমরা গতকালকে কোনো এক ভাই জিজ্ঞাসা করেছিলেন যে আমি যদি এই উইটাকে আলাদা কালার, আরটাকে আলাদা কালার আলাদা সাইজ, বেসটাকে আলাদা কালার আলাদা সাইজ এবং এই চাঁদপুর লেখাটা যেটা এটাকে আলাদা একটা কালার আলাদা একটা সাইজ দিতে চাই, তাহলে কি করতে পারি? আমাদের এরকম প্রশ্ন থাকতে পারে অনেকের মনেই যে একটা ট্যাগের ভিতরে যদি লেখাগুলো আছে সবগুলো লেখাকে ভাই আপনি এটা কি অর্ণব বীর না মীর ভাই, দয়া করে প্লিজ একটু মাইক্রোফোন মিউট হয়ে যান। আমি এই লেখাটাকে ভিন্ন ভিন্ন কালার দিতে চাই। তো ভিন্ন ভিন্ন কালার দিতে চাইলে আমাকে তাহলে কি সবার আগে খেয়াল রাখতে হবে যে আমরা কি করতে চাই, ভিন্ন কালার আলাদা আলাদাভাবে ধরতে চাই। এখানে উইটাকে আলাদাভাবে, আরটাকে আলাদা, ব্যাচ আলাদা, চাঁদপুর আলাদা, প্রত্যেককে আলাদা আলাদাভাবে ধরতে চাই। সিএসএস মানেই তো ধরা এবং সাইজ করা, ঠিক কিনা? কথা সিএসএস মানে ধরা এবং সাইজ করা। প্রথমে ধরো তারপর সাইজ করো। আমি কি এখানে উইটাকে আলাদাভাবে ধরতে পারছি? আরটাকে কি আলাদাভাবে ধরতে পারছি? ব্যাচটাকে কি আলাদাভাবে ধরতে পারছি? আমি ধরার কোনো স্কোপ আছে? এখানে কিন্তু ধরার কোনো স্কোপ নেই, কারণ তারা কি সবাই H1 ট্যাগের ভিতরে আছে। তাহলে আমাকে এমন কোনো ব্যবস্থা করতে হবে যেন আমি তাকে ধরতে পারি। আমাকে কি করতে হবে? এমন কোনো একটা সিস্টেম করতে হবে যাকে যেন তাকে আমি ধরতে পারি। তাহলে চলুন ধরি, আমি এমন একটা ব্যবস্থা করে আমি এই ব্যাচটাকে ধরবো। তাহলে এই ব্যাচটাকে কি আমাকে আলাদা একটা ট্যাগের ভিতরে নিতে হবে, তাহলে না সেই ট্যাগটাকে ধরতে পারবো। আমি তো আর এই লেখাটাকে ধরতে পারি না, আমাকে কি করতে হয়? ট্যাগটাকে ধরতে হয়। তাহলে এই ব্যাচটাকে অবশ্যই কোনো না কোনো ট্যাগের ভিতরে বসাতে হবে। সেই ট্যাগকে ধরে আমি এখানে বলবো, তারপর তাকে আমি সাইজ করব। এইরকম HTML এর একটা ট্যাগ ছিল, সেটাকে বলা হচ্ছে স্প্যান ট্যাগ। লিস্টের ভিতরে দেখতে পারবেন স্প্যান ট্যাগ। এখানে আপনি একটা ট্যাগ বসাবেন, লেস দেন গ্রেটার দেন, এখানে আপনি বসান SPAN স্প্যান ট্যাগ। স্প্যান ট্যাগ আবার এখানেও স্প্যান ট্যাগ শেষ হয়ে যাবে লেখাটার শেষে এসে /SPAN স্প্যান। স্প্যান ট্যাগের ভিতরে ধরেছি, ব্যাচটাকে কি আমি একটা ট্যাগের ভিতরে বসাইছি। এখন যদি আপনি Ctrl+S প্রেস করেন, এখানে কোনো কিছুই দেখতে পাবেন না, সব কিছু স্বাভাবিক থাকবে। কিন্তু যখনই আমি এখানে এটাকে ধরবো, ধরার সিস্টেমটা একটু দেখুন। প্রথমে আমি স্প্যানটাকে ধরতে চাই। স্প্যানটাকে ধরার আগে আপনাকে ধরতে হবে যে কার ভিতরে স্প্যান। এরকম স্প্যান তো আরও 100 থাকতে পারে। একটা H1 এর ভিতরে একটা স্প্যান, একটু পরে একটা P ট্যাগের ভিতরে একটা স্প্যান, তারপরে আরও A ট্যাগ, H1 ট্যাগ বা অন্য যে কোনো ট্যাগের ভিতরেও তো স্প্যান থাকতে পারে। তাহলে আমাকে শুধু স্প্যান ট্যাগকে ধরলে তো সব স্প্যান ট্যাগ কথা শোনা শুরু করবে। যেমন এর আগে দেখেছিলাম H1কে ধরলে সব H1 কথা শুনে। তাহলে আমাকে এখানে বলতে হবে যে H1 এর ভিতরের স্প্যান ট্যাগ কী করতে হবে? H1 এর ভিতরের স্প্যান ট্যাগ। তাহলে আপনি এখানে লিখুন H1 তোমার ভিতরে যে স্প্যান ট্যাগ আছে তাকে বলছি। H1 দিয়ে স্পেস, তাকে আপনি বলে দেন তোমার কালার রেড। H1 তোমার ভিতরে যে একটা স্প্যান ট্যাগ আছে, স্প্যান ট্যাগ তোমার কালার হচ্ছে রেড। দেখেন তো সেটা কাজ করেছে? খুব বেশি কঠিন? খুব বেশি কঠিন কিন্তু নাই। আর একটু জটিল কিছু দেখাই। সাপোজ এখানে আরেকটা P ট্যাগ আছে। কিছু বলছেন কেউ? স্যার এই লাইনের ভিতরে যদি স্যার আরেকটা স্প্যান থাকে তাহলে স্যার কি করব? আসতেছি একটু ভাই একটা কোশ্চেন ছিল ভাই। গুড কোশ্চেন, জি বলেন। ভাই টেক্সট এবং সেন্টার দিয়ে আমি একটা টেক্সটের মাঝখানে নিয়ে আসতেছি, যদি একটা ইমেজের মাঝখানে আনতে চাই। ওটা এখনো ইমেজের পড়া মানে পার্টে আসিনি আমরা এখনো ইমেজের দিকে আসিনি। যখন আসবো তখন দেখাবো, সব দেখাবো। দেখুন এখানে অনেকটি P ট্যাগ থাকলো। এখন যদি এটার ভিতরে আমি এই লেখাটাকেও ধরতে চাচ্ছি, তাহলে এই লেখাটাকে আমাকে কি করতে হবে? স্প্যান ট্যাগের ভিতরে বসাতে হবে। স্প্যান ট্যাগ শুরু, এখানে এসে লেস দেন গ্রেটার দেন, স্প্যান ট্যাগ শেষ, SPAN স্প্যান। তাহলে এখন এই স্প্যানটাকে যদি আপনি ধরতে চান, দেখুন কাজ করবে না। কারণ কি? আমি তো তাকে বলে দেইনি। এখন তাকে আমি ধরি, P ট্যাগের ভিতরে স্প্যান ট্যাগ, একটা P ট্যাগ আছে, তার ভিতরে একটা স্প্যান আছে। তাকে আপনি বলে দেন তোমার কালার হচ্ছে গ্রিন। তারপরে তোমার ফন্ট সাইজ, এটার ফন্ট সাইজ হচ্ছে একটু বড় করে দেই, 25 পিক্সেল।
ঠিক আছে, কন্ট্রোল এস দিয়ে সেভ করে নিলাম। এখন যদি এখানে এসে রিলোড দেন, দেখে তো এই লেখাটা বড় এবং সেই সাথে গ্রিন হয়েছে। জি স্যার। মজা লাগতেছে? মজা লাগতেছে না? একটু একটু মজা লাগতেছে, একটু ভিন্ন রকম স্বাদ। তাহলে চলুন আমি পুরোটাকে কেটে দিলাম। এখন পিটাকটাকে পুরোটাকে কেটে দিলাম। এখন আমি ওই ভাইয়ের প্রশ্নে আসি। এখন আমার থাকলো এই অবস্থায়, ঠিক আছে, কন্ট্রোল এস সেভ করতে হবে। এখানেও চলে আসলো। তো এখানে দেখুন আমার স্প্যান ট্যাগ যদি আরও অধিক থাকে, স্প্যান ট্যাগ যদি একের অধিক থাকে, তাহলে কিভাবে কাজ করব আমরা। এখন আমি এই 8টাকে আলাদা করে ধরতে চাই, এখানে চাঁদপুরটাকে আলাদাকে ধরতে চাই, ওইটাকে আলাদাভাবে ধরতে চাই, তাহলে কিভাবে ধরবো? তাহলে উইয়ের আগে লেস দেন গ্রেটার দেন SPAN স্প্যান শুরু, এখানে এসে SP স্ল্যাশ স্প্যান ট্যাগ উইকে ধরে ফেলেছি। এখন আর কে আবার লেস দেন গ্রেটার দেন SPAN স্প্যান, আর এর পরে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ SPAN স্প্যান। এটা আলাদা কিন্তু একটা ট্যাগ, চাঁদপুর লেস দেন গ্রেটার দেন, প্রত্যেককে আলাদাভাবে ধরছি SPAN স্প্যান স্প্যান ট্যাগ, এবং এখানেও এসে লেস দেন গ্রেটার দেন স্ল্যাশ SPAN স্প্যান। প্রত্যেকটা স্প্যান ট্যাগকে যখনই ধরে ফেলবেন, অনেকগুলো স্প্যান ট্যাগ যখন হয়ে যাবে, তখন দেখবেন সবাই একই কথা শুনে। কারণ কি? কারণ কি? H1 এর ভিতরে স্প্যান লেখা, ভিতরে স্প্যান তো সবাই স্প্যান, এটাও স্প্যান, এটাও স্প্যান, এটাও স্প্যান, সবই স্প্যান ট্যাগ। মানে যত স্প্যান ট্যাগ আছে H1 এর, সবাই কথা শোনা শুরু করছে। তাহলে এখন তাদেরকে আলাদা করব কিভাবে? একটা প্রশ্ন থেকে যায়। তাহলে আমি তো আলাদা আলাদা ডিজাইন করব। তাহলে ঠিক এখন আর এইভাবে ধরা যাবে না, এখন আর এইভাবে ধরা যাবে না। এখন আপনাকে একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। আপনাকে এখন একটু ভিন্ন পন্থা অবলম্বন করতে হবে। তাহলে আপনাকে বলতে হবে, দেখুন এখানে স্প্যান ট্যাগের কয়টা স্প্যান ট্যাগ? 1টা, 2টা, 3টা, 4টি স্প্যান ট্যাগ। 4টি স্প্যান ট্যাগ না? এখন তাহলে 1 নম্বরে কোনটা আছে? এইটা। আমার কথা বুঝতে পারছেন? 2 নম্বরে আছে এটা, 3 নম্বরে আছে এটা, 4 নম্বরে আছে এটা। না বুঝলে প্রশ্ন করবেন। এখানে স্প্যান ট্যাগ আছে 4টি, এবং সিরিয়ালি যদি প্রথম থেকে যায়, এটা 1 নাম্বার, এটা 2 নাম্বার, এটা 3 নাম্বার, এটা 4 নাম্বার। 4টি স্প্যান ট্যাগ আছে। এখন আমি যদি এখানে বলি যে H1 তোমার ভিতরে যে প্রথম স্প্যান ট্যাগ আছে, তার কালার হচ্ছে রেড। তোমার ভিতরের যে H1 তোমার ভিতরে যে দ্বিতীয় স্প্যান ট্যাগ আছে, সেটার কালার হচ্ছে ব্লু। তোমার ভিতরে যে 3 নাম্বার স্প্যান ট্যাগ আছে, তার কালার হচ্ছে রেড বা হোয়াইট। তাহলে কি কথা শুনবে না? আমি তো আলাদা আলাদাভাবে বলে দিচ্ছি, আমাদের তো ধরতে হবে। এখন একই জায়গায় আমাদের এই ক্লাসে মাহমুদুল হাসান আছে কয়টা? 1টা, 2টা, আরও আছে। সাপোজ ধরুন 5টা মাহমুদুল হাসান আছে। এখন রোল নাম্বার প্রথম মাহমুদুল হাসান ইনি, 2 নাম্বারে ইনি, 3 নাম্বারে হয়তো আরেকজন আছে। এখন আমি যদি এই ক্লাসের সিআরকে বলে দিই যে রোল নাম্বার 1 মাহমুদুল হাসান, তাকে ধরে 10টা বাড়ি দিবেন। মাহমুদুল হাসান যে নাম্বার 2 আছে, তাকে 1 কেজি মিষ্টি খাইতে দিবেন। নাম্বার 3-এ যে আছে, হ্যাঁ, তাকে 1 কেজি আপেল খাইতে দিবেন। তো এইরকম করে যদি আমি তাদেরকে বলে দিই, তাহলে আমার সিআরকে এই মাহমুদুল হাসানগুলোকে চিনতে কি খুব বেশি কষ্ট হবে? কষ্ট হবে না। আমি যদি বলি যে, আমি যদি জাহিদ ভাইকে বলে দেই যে ক্লাসের ভিতরে যান, গিয়ে দেখেন যত ক্লাসের ভিতরে মাহমুদুল হাসান আছে, ওদেরকে মাহমুদুল হাসানকে 1 কেজি করে মিষ্টি দিয়ে দেন, তাহলে উনি আসবে, সব মাহমুদুল হাসানকে মিষ্টি দিয়ে দিবে। তাহলে সমস্যা না? কিন্তু এক একজন এক এক খাবার খাবে, তাহলে সমস্যা। তাই আমি এখন এটাকে আলাদা আলাদাভাবে এখন বলে দেব। ঠিক আছে, আলাদা আলাদাভাবে বলছি। যদি আলাদা আলাদাভাবে বলি, তাহলে আমাকে এইভাবে বলতে হবে যে H1 ট্যাগ তোমার ভিতরে, H1 ট্যাগ তোমার ভিতরে স্প্যান, তোমার ভিতরের স্প্যান ট্যাগ, তোমার ভিতরের স্প্যান ট্যাগ SPAN, তোমার ভিতরে স্প্যান ট্যাগ যার নাম্বার কত? 1। এটাকে আপনার বলতে NTH চাইল্ড। এটাকে কি বলতে হবে আপনাকে? এটার একটা অ্যাট্রিবিউট আছে, এটাকে বলা হচ্ছে NTH চাইল্ড কোলন NTH স্পেস স্ল্যাশ, তারপর হচ্ছে চাইল্ড SHILD, NTH চাইল্ড নাম্বার 1।
এটা হচ্ছে যে আপনার গুণিতক, এটাকে ধরার জন্য একটা অপশন, মানে স্প্যানের ভিতরের প্রথম যে নাম্বারটা আছে এনটিএ চাইল্ড, আমি ফুল মিনিং সহ সব কিছু বিস্তারিত বলছি আস্তে আস্তে। এনটিএ চাইল্ড হচ্ছে সিএসএস এর একটি ফাংশন, হ্যাঁ, এনটিএ চাইল্ড হচ্ছে সিএসএস এর একটি ফাংশন, এই যে আলাদাভাবে ধরার জন্য। আমরা যেমন এই HTML এ যে শিখেছিলাম, এই চার্টসেট, এটা কি মেটা চার্টসেট, এটা কি বলা হয়, এটা কি বলা হয় HTML এ? অ্যাট্রিবিউট। ঠিক এখানে এই স্প্যান সিএসএস এরকম কিছু ফাংশন আপনি পাবেন, এগুলো হচ্ছে সিএসএস ফাংশন। এই যে আলাদাভাবে আমি শুধুমাত্র স্প্যান ট্যাগ H1 তোমার ভিতরে স্প্যানকে বলে ব্রাউজারকে সঠিক নির্দেশনা দিতে পারছি না, এজন্য আমাকে আরও কিছু এক্সট্রা এলিমেন্ট বা ফাংশন যোগ করতে হচ্ছে। এই এনটিএ চাইল্ড হচ্ছে আলাদা একটি ফাংশন। H1 স্প্যান, H1 এর ভিতরে যে স্প্যান ট্যাগ আছে তার ভিতরে যে প্রথম নাম্বার 1 যিনি, তাকে আপনি বলে দেন তোমার কালার হচ্ছে রেড। এখন যদি আপনি তাকে এটা বলে দেন, দেখেন তো শুধু প্রথমটা রেড পায় কিনা, বাকিগুলো কি পেয়েছে? না স্যার, কোনো পায়নি। আপনি এটাকে দ্বিতীয়টাকে ধরেন এখন, তাহলে একটা তো গেল। 2 নাম্বারটা যদি ধরি তাহলে 2 নাম্বারটাকে আলাদাভাবে ধরতে হবে। H1 ট্যাগ তোমার ভিতরে স্পেস, মাইক্রোফোন মিউট, SPA অ্যান্ড স্প্যান। ভাই আপনাদের এত বলতে হয় কেন? আপনারা বুঝেন না? কথা বলা শেষ হওয়ার সাথে সাথে মাইক্রোফোন অফ করবেন। স্প্যান ট্যাগ তোমাকে বলছি NTH চাইল্ড, তোমার ভিতরে যে 2 নাম্বার NTH চাইল্ড যেটা আছে, নাম্বার সিরিয়ালে 2, কোনটা সিরিয়ালে 2 আছে? এটা তো প্রথম, তাহলে এটাই দ্বিতীয়। আর এটাকে আপনি স্পেস দিয়েও আপনি এই সেকেন্ড ব্রেকেট দিতে পারেন, স্পেস না দিয়েও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তোমার কালার হচ্ছে গ্রিন। দেখুন তো কাজ করে কিনা। কাজ করেছে। তারপর এখন এটার পালা, ব্যাচ। তাহলে আবার ধরুন H1, এখন কেউ কোনো কিছু করবেন না, এখন শুধু দেখবেন এবং বুঝবেন, না বুঝলে প্রশ্ন করবেন। স্প্যান ট্যাগ কোলন NTH চাইল্ড, এটা হচ্ছে 3 নাম্বার, তাই তো? তাহলে যদি NTH চাইল্ড এটা 3 হয়, তাহলে তাকে বলে দেন যে তোমার কালার হচ্ছে ইয়েলো, তোমার কালার ইয়েলো। তাহলে এখন দেখুন সে ইয়েলো হয়ে গেল। তারপরে থাকলো আরেকটা, এটাকে আমি ব্লু করতে চাই, তাহলে কিভাবে করব? আবার ধরুন H1 তোমার ভিতরে যে স্প্যান ট্যাগ আছে তার NTH চাইল্ড নাম্বার যেটার 4, তোমাকে বলছি এটার কালার হচ্ছে ব্লু। এখন যদি রিলোড দেন তাহলে দেখুন তো প্রত্যেকটি আলাদা আলাদা কালার হয়েছে। উই আর ব্যাচ চাঁদপুর। এখন তো ধরা শেষ, এখন আপনি যা খুশি তাই করতে পারেন। জি বলেন। আমি কি সব ক্ষেত্রে NTH চাইল্ড ইউজ করতে পারবো? হ্যাঁ, এভাবে 1 2 3 4 করে, মানে যতটুকু প্রয়োজন ততটুকুই পারবো? ততটুকুই পারবেন। আপনি 100 হলে 100ই করতে পারবেন। তবে এটা আর একটা ভিন্ন উপায়ে করা যায়, তো ওটা অনেক প্রবলেম হয়। এখন প্রবলেম হবে না, কিন্তু পরবর্তীতে আপনাদের যখন জাভাস্ক্রিপ্ট, jQuery, PHP নিয়ে কাজ করবেন তখন এটা আপনার লাগবেই NTH চাইল্ড। আচ্ছা ভাইয়া, তাহলে মানে মূলত স্মার্টলি কি এনটিএস চাইল্ড দিয়ে করলে হবে নাকি আলাদা আলাদা আইডি দিয়ে করলে? কোনটা আলাদা আলাদা? ওটা আলাদা আছে, আলাদা আইডি বা ডিপ যেটা আপনি বলতেছেন ক্লাস, ওটা ভিন্ন জিনিস, ওটা আলাদা, ওইটার সাথে এটার কোনো সম্পর্ক নেই। ওটা আমরা সামনে আসবো, ওটা সামনে আসবো। আপাতত আমরা এতটুকুই জানবো যে একই লেখার ভিতরে বা একটি ট্যাগের ভিতরে যদি ভিন্ন ভিন্ন কোনো অক্ষর, ভিন্ন ভিন্ন ওয়ার্ড, ভিন্ন ভিন্ন শব্দকে যদি আমরা আলাদা আলাদাভাবে ডিজাইন করতে চাই, তাহলে আমরা স্প্যান ট্যাগ বসে তাদেরকে এই NTH চাইল্ড ফাংশনের মাধ্যমে আলাদা আলাদাভাবে ধরে তারপর আলাদা আলাদাভাবে সাইজ করব। এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম আছে কিনা? শুনতে পাচ্ছেন? না স্যার। শুনতে পাচ্ছেন না? শুনতে পাচ্ছেন? শুনতে পাচ্ছি। জি, বুঝতে পারছি, আমিও বুঝতে পেরেছি।
ঠিক আছে, আচ্ছা সমস্যা নেই, 1 মিনিট। দুঃখিত। তারপর দেখুন এইটুকু আমাদের আর কোনো সমস্যা নেই, তাই তো? ওকে, এখন আমরা আরেকটু নতুন কিছু শিখব। এটা আপাতত আমি বাদ দিয়ে দিলাম এখন, তাই না? এটাকে বাদ দিয়ে দিচ্ছি, এটাকেও বাদ দিয়ে দিচ্ছি। এটাকে সেভ, কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম, এটাকেও কন্ট্রোল এস দিয়ে সেভ করলাম। সেভ করার পরে এখানে চলে আসলাম। আমি আবার স্বাভাবিক হয়ে যাচ্ছি, আমাদের সব কিছু ঠিকঠাক থাকলো। এখন একটু কথা আমরা বলবো আর একটু ধীরে। নতুন আরেকটা ট্যাগ নিচ্ছি, এটা H1 ট্যাগ বা H2 ট্যাগ, আপনি যাই কিছু ধরেন না কেন, কোনো সমস্যা নেই। এখানে আপনি বলে দেন কিছু লেখাকে নিয়ে আসেন, আপাতত এইটুকু নিয়ে আসি, নাকি এটা বেশি বড় হয়ে গেল? আচ্ছা, একটু কেটেই দিচ্ছি। কন্ট্রোলে সেভ করে নিলাম। এ হচ্ছে আমার লেখা, এটা H1 ট্যাগ। এটাকে আমি ধরতে চাই। H1 ট্যাগ তোমাকে বলছি, তোমার টেক্সটে লাইন সেন্টার, কালার হচ্ছে রেড। আপাতত এইটুকু থাকুক এবং ফন্ট সাইজটা একটু বড় করে দেন। ফন্ট সাইজ হচ্ছে আপনার 70 পিক্সেল। শব্দরে মাঝখানে আসছে, লেখাও আসছে, কালারও পেয়ে গেছে, তাই তো? ওকে, এখন কথা হচ্ছে যে আমরা চাচ্ছি এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই একটা শব্দ, এই শব্দগুলোর ভিতরে স্পেস তৈরি করবে। থাকে না এরকম? আমরা যখন মাইক্রোসফট অফিস নিয়ে কাজ করি বা অনেক সময় এতে কাজ করি, তখন এগুলোর ভিতরে কি কিছু স্পেস থাকে? স্পেস থাকে না? তাহলে এই এই লেখার ভিতরে আমি স্পেস তৈরি করতে চাচ্ছি। এই লেখাগুলোর ভিতরে আমি স্পেস তৈরি করতে চাচ্ছি, ওয়ার্ড স্পেসিং। এটার জন্য আপনার একটা ট্যাগ আছে, সেই ট্যাগটাকে বলা হয় ওয়ার্ড স্পেসিং। তো আপনি যদি তাকে এটা করেন, একটা দিয়ে দেন ওয়ার্ড স্পেসিং প্রপার্টি ব্যবহার করেন। ওয়ার্ড স্পেসিং প্রপার্টি ব্যবহার করলে আপনি দেখতে পাবেন এখানে 0 পিক্সেল যদি আমি দিই তাহলে কি হয়? কন্ট্রোল এস, কাজ করছে? কন্ট্রোল এস, ওয়ার্ড স্পেসিং 0 পিক্সেল দিচ্ছি, কোনো কাজ করছে কি? আসলে করছে, দেখা যাচ্ছে না। চলুন কিভাবে দেখা যাচ্ছে না একটু দেখে নিই। রাইট বাটন ক্লিক করবেন, এটার উপরে নিয়ে ইন্সপেক্ট এলিমেন্ট করবেন। ইন্সপেক্ট এলিমেন্ট করলে এইরকম একটা ইউজার ইন্টারফেস পাবেন। এই যে দেখুন, এখানে H1 ট্যাগের ভিতরে আমি কি লিখেছি, লেখাটা দেখা যাচ্ছে। এখানে এসে আপনি যদি এটার সিএসএসটাকে ধরেন, এখানে দেখুন আমি যত সিএসএস করেছি সব এখানে দেখা যাচ্ছে। এই পুরো লেখাটাকে ধরে আপনি যদি একটু মাউস, আপনার কিবোর্ডের যে অ্যারো চিহ্নগুলো আছে এগুলো দিয়ে বৃদ্ধি করতে থাকেন, দেখুন তো স্পেস বাড়তেছে। ওয়ার্ড স্পেসিং আর একটু যদি কমাতে থাকেন, মাইনাসে চলে যান, দেখুন একটা আরেকটার সাথে লেগে যাচ্ছে, দেখতে পাচ্ছেন? তাহলে এখানে আমরা এটা করতে পারি। আমি এখানে আপাতত এইভাবে দিচ্ছিলাম না, জাস্ট এমনি দেখালাম। তো আপনি যদি এটা করেন, ওয়ার্ড স্পেসিং এখানে দিয়ে দেন হচ্ছে 30 পিক্সেল। দেখেন তো 30 পিক্সেল দিলে কোনো পরিবর্তন বোঝা যায় কি না? দেখেন তো কাজ করেছে? খুব বেশি কঠিন 1 মিনিটে আসতেছি। স্যার 30 পিক্সেল দেওয়ার পর কি এখন ওই কাস্টমাইজ করা যাবে নিজেদের মতো? হ্যাঁ, ওটা তো কাস্টমাইজ করলে ওটা থাকবে না, ওটা তো চেক করার অপশন, আপনি চেক করতে পারবেন এখানে, আর কিছু না। ও আচ্ছা, 1 মিনিট আসতেছি আমি, 1 মিনিট। ওকে, এখন আমি ওয়ার্ড স্পেসিং ব্যবহার করে এগুলোকে একটু ছোট বড় করতে পারলাম, তাই তো? এখন আমি যদি এখানে আরও একটু বড় করতে চাই, কতটুকু বড় করতে চাই আমাদের একটা আইডিয়া থাকা দরকার, থাকতে পারে। আমি যদি আরও একটু বড় করতে চাই, আরও একটু বড় করতে চাই, এরকম যদি বড় করতে চাই, তাহলে আমি যেটা করতে পারবো, এখানে আলাদাভাবে তাদেরকে ধরে এটা ঠিক করতে পারবো। চেক করবো কিভাবে? রাইট বাটন ক্লিক করব, ঠিক যেভাবে ভিউ পেজ সোর্স করতাম।
এখানে এসে মাউসটাকে রেখে রাইট বাটন ক্লিক করে এই দেখুন ইন্সপেক্ট এলিমেন্ট লেখা আছে, ইন্সপেক্ট এলিমেন্ট এখানে ক্লিক করুন। ক্লিক করার পরে এইরকম একটা ইউজার ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে এইটাকে ধরবেন, ধরে এখানে বাড়াবেন, মাউসের অ্যারো চিহ্ন ডাইনে বামে উপরে নিচের উপরেরটাকে দিয়ে বাড়ান। দেখেন তো আমি আরও যদি চাই এইভাবে একটা মানে আমি সাইজ করে নিতে পারি। সাইজ করে নিয়ে দেখলাম যে এখানে আমার 50 পিক্সেল দিলে এটা ঠিক হয়ে যাচ্ছে, তাহলে আমি এখানে দেখতে পেলাম যে 50 পিক্সেল দিলে আমি এখানে বুঝতে পারি যে হ্যাঁ এটা আমার এখন ঠিক আছে। তখন আমি এসে এখানে এটাকে 50 পিক্সেল বানিয়ে দিলাম, 50 কন্ট্রোল এস, এখানে কিন্তু করতেই হবে। যখন এখানে এটা করে দিলাম, এখানে এসে রিলোড দিলে দেখবেন এখন এই আবার অটোমেটিক্যালি 50 পিক্সেল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন, যেহেতু আমি এখানে এটাকে সেট করে দিয়েছি এবং আমি যেটা সেট করে দিব এটাই পাবো। এরকম প্রত্যেকটা ওয়েবসাইটে যত ওয়েবসাইট আছে সব ওয়েবসাইটে গেলেই আপনি দেখতে পাবেন। সাপোজ তারা কি ব্যবহার করেছে, কি করেছে না করেছে আপনি দেখতে পাবেন। সাপোজ এই ওয়ার্ডপ্রেসে যদি যাই, এখানে এসে এই 2020 স্টেট অফ দ্য ওয়ার্ল্ড এখানে ইন্সপেক্ট এলিমেন্ট করেন। দেখেন তো এই যে এই লেখাটা H2 ভিতরে, হ্যাঁ 2020 স্টেট অফ দ্য ওয়ার্ল্ড লেখা দেখা যাচ্ছে। এখানে লেখা আছে দেখুন অনেক অনেক সিএসএস প্রপার্টি করা, ফন্ট সাইজ, ফন্ট ওয়েট, ফন্ট ফ্যামিলি, বক্স সাইজিং, এগুলো আমরা করব, সামনে করব। কালার আছে হোয়াইট, আমি কালার চেঞ্জ করব। আর ইডি দেখেন চেঞ্জ হয়েছে। জি স্যার হইছে। তার মানে চেঞ্জ করছি বলে কি এটাই থাকবে? এটা থাকবে না, এটা চলে যাবে। এটা যদি আমি এখন কেটে দিই, দেখেন এটা আছে, আমি রিলোড দিই, দেখেন আবার আগের জায়গায় চলে গেল। আমি ফেসবুকের কালার চেঞ্জ করে দেবো আজকে, দেখুন। তার মানে কি এটাই থাকবে? এই যে দেখেন এখানে সাদা আছে, চলুন একটু ঝামেলা করে আসি। হ্যাঁ এই যে ইন্সপেক্ট, স্টাইল, এটা একটু ভিন্নভাবে আসতেছে। এক মিনিট, এটাকে সাজাতে হবে। হ্যাঁ সোর্স এলিমেন্ট, আর একটু নিচে যায় না? আচ্ছা না গেল। দেখুন এখানে প্যাডিং লেফট, দেখেন তো কোথাও কালার আছে কিনা। ফন্ট ফ্যামিলি, আহারানি, এই যে কালার, দেখেন তো কোথাও কোনো কালারের পরিবর্তন হয়েছে? আচ্ছা বডিতে এখানে যদি আপনি রেড ব্যবহার করেন, কোথাও কোনো রেড আসছে? আসছে না। আচ্ছা যাই হোক, এইভাবে আপনারা করতে পারবেন। হ্যাঁ সময় নষ্ট না করি এভাবেও আপনারা করতে পারবেন, কিন্তু ওটা থাকবে না। ঠিক এরকমই আপনি যদি এখানে চেক করে দেখুন তাহলে এটা আপনি পারবেন না। ঠিক আছে? তো যাই হোক, আমরা এইভাবে শুধুমাত্র চেক করে ওটাকে পরে সাইজ করে নিব। এই হলো আমাদের একটা ওয়ার্ড স্পেসিং। এখন ওয়ার্ড স্পেসিং পরে আমি যদি এটা থাকুক, একটা পি ট্যাগ নিই, একটা পি ট্যাগকে নিয়ে এখান থেকে কিছু লেখাকে নিয়ে আসি। Ctrl+C, Ctrl+V, পি ট্যাগ আলাদা। তাহলে আমাকে এখানে পি ট্যাগটাকে ধরতে হবে। চলুন ধরি পি ট্যাগ। তোমাকে বলছি তোমার টেক্সট অ্যালাইন জাস্টিফাই, তারপরে হচ্ছে টেক্সট অ্যালাইন জাস্টিফাই, আর আচ্ছা টেক্সট অ্যালাইন জাস্টিফাই থাকুক। ফন্ট সাইজ দেন, ফন্ট সাইজ 20 পিক্সেল। ফন্ট সাইজ 20 পিক্সেল। দেখেন লেখা চলে আসছে, লেখাটা চলে আসলো এখানে। এখন আপনি যদি চান এরকম যে এই যে একটা লাইন, এই যে এখানে একটা লাইন, তারপর নিচে আবার আলাদা আরেকটা লাইন, তো এই লাইনগুলোর ভিতরে একটা লাইন, এই লাইনগুলোর ভিতরে আমি ডিস্টেন্স তৈরি করতে চাই, একটু
ছোট বড় করতে চাই তাহলে কি করতে পারি? আমি ছোট বড় করতে চাচ্ছি, এইটার জন্য আপনাদের একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির নাম হচ্ছে লাইন হাইট। এই একটা লাইন এবং একটা লাইন, এই দুইটা লাইনের হাইট কত হবে? এটা তো স্পেসিং, মাঝখানে ফাঁকা কতটুকু স্পেস তৈরি করেছে, তাহলে এটা হলো ওয়ার্ড স্পেসিং। আর এটার উপরে এবং নিচে দূরত্ব নির্ণয় করবে, তার মানে হাইট। খুব সহজ, আপনি এটাকে বলে দেন LINE, লাইন হাইট। এটা প্রপার্টির নাম হচ্ছে লাইন হাইট। এটাকে আপনি শুরুতে 10 পিক্সেল করে দেখেন কতটুকু হয়, তারপর আপনি আপনার চাহিদা মতো সেট করে নেবেন। দেখুন তো 10 পিক্সেল দিলে কিন্তু খুব কম হয়ে গেল। এটা ডিফল্টভাবে একটা পরিমাপ থাকে, হ্যাঁ, ডিফল্টভাবেই একটা পরিমাপ থাকে। তাহলে চলুন একটু সেট করি, ইন্সপেক্ট করে 10 পিক্সেল এটাকে ধরে বাড়ান, কতটুকু চান আপনার ইচ্ছা মতো আপনি সেট করে নেবেন। সাপোজ আমি 40 পিক্সেল চাচ্ছি, তাহলে 40 পিক্সেল দিলে এরকম থাকবে। আমার এরকম হলে চলবে, যদি আমার এরকম থাকে, হ্যাঁ, আমার এরকম হলে চলবে। তাহলে আমি এখানে যদি এখন রিলোড দিয়ে দেন তাহলে দেখবেন হারিয়ে গেছে। বাট যখনই আপনি এখানে এখন 40 পিক্সেল দিয়ে দিবেন তখনই দেখবেন সেটা কাজ করা শুরু করেছে। 40 পিক্সেল লাইন হাইট কাজ করেছে। তার মানে এই লাইন এবং এই লাইন, এই দুইটা লাইনের মাঝখানে দূরত্ব এখন কত? 40 পিক্সেল। বুঝতে পেরেছেন? খুব বেশি কঠিন এখন আমি এখানে তো ওয়ার্ড স্পেসিং ছিল, ওয়ার্ড স্পেসিংও শিখেছি, লাইন হাইটও শিখেছি। এখন আমি চাই এই QUIS QUE এই শব্দগুলোর এই প্রত্যেকটা লেটারের মাঝখানে আরেকটু স্পেস থাকবে, প্রত্যেকটা লেটারের মাঝখানে স্পেস থাকবে। এখানে যত লেটার আছে সব লেটারের মাঝখানে স্পেস থাকবে। এটার জন্য অবশ্যই একটা প্রপার্টি আছে, সেই প্রপার্টির নাম হচ্ছে লেটার স্পেসিং। সেই প্রপার্টির নাম কি? লেটার স্পেসিং, LETTER, লেটার স্পেসিং। লেটার স্পেসিং কতটুকু দিতে চান? 10 পিক্সেল দেন, ডিফল্টভাবে একটা থাকে। দেখছেন 10 পিক্সেল স্পেসিং তৈরি করেছে। আমরা যখন ওয়েবসাইটে যাই, ওয়েবসাইটে কিন্তু আমরা এরকম বড় বড় লেখাও পাই, স্পেস কম বেশিও পাই, আবার আর চেয়েও কমও পাই না? বিভিন্ন রকম লেখা বিভিন্ন রকম ডিজাইনে করা থাকে। এইটুকু বুঝতে কারো কোনো প্রবলেম? না স্যার। খুব বেশি কঠিন না স্যার। আচ্ছা, তাহলে আমি স্পেসিংটা কেটে দিচ্ছি। স্পেসিংটা দেখতে হয়তো ভালো লাগছে না, এই জন্য কেটে দিচ্ছি। চলুন একটু মাইক্রোসফট অফিসে যাই। মাইক্রোসফট অফিস, এটা তো এখানে আপনি কিছু লেখাকে নিয়ে আসেন। এই যে এখানে একটা এক্সটেনশন আছে আমার, দেখতে পাচ্ছেন? আমি অনেক বাংলা লেখা নিয়ে এখানে বিভিন্ন লেখাকে নিয়ে আসি। এই এক্সটেনশনটা আপনারা সেট করে রাখেন, লোরেম ইপসাম জেনারেটর এক্সটেনশন। এটাকে আপনারা সেট করে রাখবেন, আপনাদের লাগবে। আরও অনেক এক্সটেনশন আছে, পর্যায়ক্রমে আস্তে আস্তে দিব। এটাকে গুগল ক্রমের সাথে সেট করে রাখেন। দেখুন এখানে ক্লিক করলেই এক প্যারাগ্রাফ, 3 প্যারাগ্রাফের 16 সেন্টেন্সের লাগবে। দেখুন 16 সেন্টেন্সে 3 প্যারাগ্রাফের লেখা চলে আসছে আমার কাছে। অনেক অনেক লেখা আমাদের টেস্ট করার জন্য লাগে, হ্যাঁ, এই জন্য এগুলো আমরা ব্যবহার করি। তো এখানে আমি এটাকে দিয়ে দিলাম। দেখুন 3 প্যারাগ্রাফের চলে আসলো, কন্ট্রোল S। এখন এই প্রত্যেকটা লেখার একটা ফন্ট ফ্যামিলি আছে, দেখতে পাচ্ছেন? আমি যদি এগুলো ফন্টকে চেঞ্জ করতে চাই, মার্ক করে কি করতে হয়, এখান থেকে আপনাকে ফ্যামিলি চেঞ্জ করতে হয়। দেখেন ফন্ট ফ্যামিলি চেঞ্জ হচ্ছে, লেখার বিভিন্ন স্টাইল আসতেছে না? আমাদের ওয়েবসাইটে এরকম লেখা আছে না? আপনারা বিভিন্ন ওয়েবসাইটে গেলে কি বিভিন্ন রকম স্টাইল দেখতে পান কি না? দেখুন কত সুন্দর একটা স্টাইল। তাহলে আপনি যদি চান এরকম একটা স্টাইল আপনি আপনার ওয়েবসাইটে আনতে পারেন, তাহলে এটার নাম কি? এটাকে কপি করেন, Ctrl+C। এটার জন্য আপনাকে একটা প্রপার্টি ব্যবহার করতে হবে। CSS মানে প্রপার্টি, ধরা এবং সাইজ করা। প্রপার্টির নাম হচ্ছে ফন্ট ফ্যামিলি, এটাকে বলা হয় ফন্ট ফ্যামিলি। ফন্ট ফ্যামিলি আমি যে কপি করে নিয়ে আসলাম মাইক্রোসফট অফিস থেকে, এই যে এটাকে এখানে বসিয়ে দিই। দেখেন তো এটা আপনাদের এখানে কাজ করে কিনা? কাজ করেছে?
এইটা কেউ দিতে আচ্ছা চায় স্যার এই H1 ট্যাগটা কেউ দিতে চায়, তাহলে H1 ট্যাগ তো আমার ধরায় আছে, তাহলে H1 ট্যাগটাকে বলে দেন তোমার ফন্ট ফ্যামিলি আমি একটা ভিন্ন কালার দিই, ভিন্ন ফ্যামিলি তাকে ব্যবহার দিই এখানে, এটাকে দিই, এটার নাম কি কপি করেন, কপি, এখানে এসে এটাকে বসিয়ে দেন এটার মাঝখানে, কন্ট্রোল এস, রিলোড দেন, দেখেন তো কাজ করেছে, খুব বেশি কঠিন স্যার খুব বেশি কঠিন ভাই এই ফন্টগুলো কি আমার উইন্ডোজে ইনস্টল করা থাকতে হবে নাকি এগুলো মাইক্রোসফট অফিসে গেলেই পাবেন, আর একটা সময় আপনার মুখস্থ হয়ে যাবে এগুলো নিয়ে কাজ করতে করতে, যেমন আমারও মুখস্থ হয়ে গেছে। আমি বলতেছি যে ভাই একটা ফন্ট ইউজ করলাম যেটা আমার পিসিতে ইনস্টল করা নেই। না 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 লাগবে না ওটার সাথে কোনো সম্পর্ক নেই, ঠিক আছে পিসিতে মাইক্রোসফট অফিস না থাকলেও কাজ করবে। আচ্ছা ঠিক আছে তাহলে এইটুকু বুঝতে আশা করি আমাদের কোনো প্রবলেম নেই, নাকি আছে? নাই স্যার আচ্ছা, তাহলে আমি আপনাদের কাছ থেকে 1 ঘন্টার বিরতি নিব, 1 ঘন্টার বিরতি না, আমি আপনাদের সাথেই থাকবো, হ্যাঁ আপনারা একটু প্র্যাকটিস করবেন, আমি জাস্ট বাইকে যাব আর আসব, এর মধ্যে আপনাদের এতটুকু প্র্যাকটিস করা হয়ে যাবে, তারপরে আমরা এসে আরেকটা মজার জিনিস শিখবো আজকে, এটা খুবই গুরুত্বপূর্ণ, ডিজাইনের ক্ষেত্রে এর কোনো বিকল্প নেই। স্যার ভিডিওটা দিবেন না? অফ কোর্স